মন্ত্র চুরি স্বর্গ চুরি ধর্ম চুরি পরমং তপ, চুরি যদি না করি হাত চুলকায় তাই চুরি নামং জপ। এটা তৃণমূলের মন্ত্র। তাই মানে কিছু ল্যাজ আছে, আপনি সোজা করার চেষ্টা করবেন না, ছেড়ে দিলেই দেখবেন আবার তয়ের মতো মেকে গেছে। তাই এই সমস্ত বলে লাভ নেই। আমরা কয়লা বালি আবার চুরি করব, তাই আমাদের ভোট দাও। আমরা মানুষের মান ইজ্জত মায়েদের সম্মান লুট করি, তাই তৃণমূলকে আবার ভোট দাও। যাতে আরও অভয়া তিলোত্তমা ঘটতে পারে, হাঁসখালি ঘটতে পারে, তাই তৃণমূলকে ভোট দাও। যে আমরা শেখ শাহজাহান তৈরি করব। তৃণমূল চায় আমি জাহাঙ্গীর তৈরি করব, আমি শওকত মোল্লা তৈরি করব। তিনি তো ডাক্তার ইঞ্জিনিয়ার মুসলমানরা হোক তারা চান না। তাই তিনি বলছেন তাদের দিয়ে দাঙ্গা করিয়ে দেব, তাই তোমরা তৃণমূলকে ভোট দাও। আর কোনো ভালো কথা বলতে পারছেন না। তাই জোট বাঁধো ভাই, একসাথে দৌড়তে হবে দিন রাতে, চোর তাড়াতে লড়াই হবে, বাঁচবো আবার ডাল ভাতে, লড়তে হবে দিন রাতে, লড়াই হবে একসাথে। আমাকে আমার নিজের বাড়ি নিজের মাটি হাওড়া শিবপুর থেকে যে প্রার্থী করলো, তাতে অসম্ভব ভালো লাগে একটা তৈরি হয়েছে যে আমাকে রুদ্রনীল বলে কেউ আর ডাকবে না, আমায় অধিকাংশ মানুষ বাবাই বলেই ডাকবে। কোন পরিচিত মানুষ বা সেলিব্রিটি বা স্টার যাদের তৃণমূল প্রার্থী করেন, তারা গরিব মানুষের জীবনের সম্পর্কে খোঁজ নেবেন বা রাস্তায় নামেন সানগ্লাস ছাড়া? একটু দেখিয়ে দেবেন। আমি অলিগলিগুলোকে চিনি হাওড়ার শিবপুরের, তার থেকেও বড় কথা হচ্ছে যে অলিগলিগুলো আমাকে চেনে। রুদ্রনীল ঘোষ ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম চলে গেছিলেন। এবার আমাদের লড়কু নেতা শুভেন্দু অধিকারীকে ভবানীপুর থেকে লড়াচ্ছে দল। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় আগেরবার নন্দীগ্রাম গেছিলেন, এবার কোন গ্রামে যাবেন। সিপিএম বা কংগ্রেস যে দলগুলো জিতবেই না, সেই দলে ভোট দিয়ে আমি ওই ভোটটাকে নষ্ট করব না। যদি নষ্ট করি তাহলে এই তৃণমূলের পাল্লায় পড়ে আমাকে আরও খতম হতে হবে। আমার বাড়ির ছেলেমেয়েগুলো আরও বেশি করে লম্বা লাইন দেবে বেকার ভাতায়। আমাদের মহিলাদের জন্য কেন্দ্র সরকারের লাখপতি দিদি প্রকল্প আটকে দেওয়া হবে এবং ওই 1,500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই আমাদের ঠকানো হবে। দল আমার প্রার্থী করেছে, তার জন্য আমার যা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব যারা, তাদের ধন্যবাদ জানাই। রাজনৈতিক লড়াই যে কোনো মাটিতেই দল যেখানে বলতো সেখানে করতে তো হতোই, করছিলামও। নির্বাচনটা আর একটা বড় লড়াই, ফাইনাল লড়াইটা। এবার সেখানে কেউ কাউকে প্রার্থী করবেন, কাউকে প্রচারের কাজে লাগাবেন, এমনটাই নিয়ম। কেউ ম্যানেজমেন্ট সামলাবে। তো তার মধ্যে প্রার্থী হয় একটা কাজ, এবং সেই ক্ষেত্রে দল, তো এটা একটা বড় পাওয়া। আমার ভোটার কার্ড হাওড়া শিবপুরেই। আমি প্রত্যেকবারই হাওড়ায় ভোট দিতে যাই, বিভিন্ন অনুষ্ঠানে বা বন্ধুবান্ধবের বাড়িতে যাওয়া ছাড়াও। তো ভোট দেওয়ার সময় বহু মানুষের সঙ্গে দেখা হয়ে যেত এবং গল্প করতাম সময় নিয়ে। তো যাই হোক না কেন, এটা একটা দারুণ অনুভূতি। আর বিশেষ করে হাওড়ার মতো এত প্রাচীন একটা শহর, 500 বছরের পুরনো শহর, যা শিল্প বাণিজ্যে এবং সংস্কৃতির জায়গায় অনেক ইম্পর্ট্যান্ট ছিল, সেটাকে ক্রমাগত ক্ষয়িষ্ণু করে দিয়ে হাওড়াটাকে কার্যত একটা ভ্যাট বা জঞ্জালের স্তূপ বা ডাস্টবিন যদি বলেন, কার্যত সেই জায়গায় এনে ফেলেছিল তৃণমূল পরিচালিত কর্পোরেশন। তৃণমূলের এমএলএ, এমপি, কাউন্সিলর, তাদের কাজ হচ্ছে কোথায় পয়সা লুঠোচ্ছে সেইখানে হাজির হও, মানুষের পাশে দাঁড়িও না। এই আজকে যখন কথা বলছি, সামান্য বৃষ্টি হলো, হাওড়ায় কিন্তু জল জমে গেছে। কারণ কর্পোরেশন সিস্টেমটাই বিফল করে দিয়েছে। তারা কর্পোরেশনের নির্বাচন হতে দেননি, কারণ নির্বাচন হলেই তৃণমূল হেরে যাবে। তারা লুটটাকে এক রেখে দিতে চান। অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে কোনো রকমের জোড়াতাপ্পি দিয়ে হাওড়া শহরটার ড্রেনগুলো তছনছ করেছেন, ময়লা পরিষ্কার হয় না, যেন তারা মনেই করেন যে হাওড়ায় কোনো মানুষ থাকে না। এটা তো চূড়ান্ত নাগরিক অসম্মান করা। কিন্তু কিছু করার ছিল না মানুষের। পুলিশ অ্যান্ড ক্রিমিনাল তাদের ওই দাপাদাপি করছে। তৃণমূলের নেতাদের কাজ, কাউন্সিলরদের কাজ হচ্ছে কোথায় খালি জমি সেটাকে ভরাট করো, পুকুর ভরাট করো, করে বেচে দাও, টাকা কামাও। 2 নম্বরই ব্যবসা কোথায় হচ্ছে, নেশা ভাঙের, সেটাকে করো। এখান থেকে না নিষ্কৃতি পেতে চাইছিল হাওড়া, এবং তারা দিন গুনছিল যে নির্বাচনটা আসুক, বুঝিয়ে দেব। তো যাই হোক, এমন একটা সময়, এমন একটা পরিবেশে নিজের বাড়ি, আমি অলিগলিগুলোকে চিনি হাওড়ার শিবপুরের, তার থেকেও বড় কথা হচ্ছে
যে অলিগলিগুলো আমাকে চেনে। দাদা, এই যে একেবারেই চেনা ছন্দে আবার তুমি ফিরলে, এটা কি দলের ডিসিশন ছিল, না তোমার একটা চাহিদা কোথাও ছিল বা আবদার কোথাও ছিল? না, সেটা তো 2021-এই হালকা হালকা ছিল, কিন্তু যাই হোক, তার থেকেও কঠিন জায়গায় আমাকে নিয়ে আসা হয়। মানে যেখান থেকে তৃণমূলের যে দুষ্কৃতী রাজের রাজনীতি কিভাবে চলবে, এই ভবানীপুর থেকেই তো পরিকল্পনা তৈরি করা হয়, কোন ক্রিমিনাল কোথায় লুট করবে, কি করবে না করবে, ওটাই আঁতুর ঘর। তো যাই হোক না কেন, সেখানে আমি 28,000 ভোটে হেরেছিলাম, 3বার আক্রান্ত হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াননি, পালিয়ে গিয়েছিলেন। নিজের মাটি ছেড়ে কেউ স্বেচ্ছায় পালিয়ে যায় যেখানে দলের মালিক তিনি? কারণ তিনি জানতেন যে এই ভুয়ো ভোট, ভোট লুট আর সন্ত্রাস ছাড়া ভবানীপুর আমি জিততে পারবো না। আমি হেরেছিলাম 28,000 ভোটে, এবং তারপর যখন এই নির্বাচন কমিশন প্রাথমিক ক্ষেত্রে ডাবল কার্ড কাদের, কতজন মারা গেছেন, এই তালিকা তৈরি করলেন, তখন দেখা গেল যে ভবানীপুরে এই ভুয়ো 46,000 ভোট ছিল। আমাকে হারিয়েছে এই 46,000 ভোটই, 28,000 ভোটে হারিয়েছে। তো যাই হোক, এইবার পরিষ্কার, রুদ্রনীল ঘোষ ছিল তখন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম চলে গেছিলেন। এবার আমাদের লড়াকু নেতা শুভেন্দু অধিকারীকে ভবানীপুর থেকে লড়াচ্ছে দল। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় আগেবার নন্দীগ্রাম গেছিলেন, এবার কোন গ্রামে যাবেন। মানে ডেফিনেটলি আগে তো জিততে হবে মানুষের আশীর্বাদ, এবং মানুষ সেই জানানে দিচ্ছেন যে তারা এই সিপিএম বা কংগ্রেস যে দলগুলো জিতবেই না, সেই দলে ভোট দিয়ে আমি ওই ভোটটাকে নষ্ট করব না। যদি নষ্ট করি তাহলে এই তৃণমূলের পাল্লায় পড়ে আমাকে আরও খতম হতে হবে। আমার বাড়ির ছেলেমেয়েগুলো আরও বেশি করে লম্বা লাইন দেবে বেকার ভাতায়। আমাদের মহিলাদের জন্য কেন্দ্র সরকারের লাখপতি দিদি প্রকল্প আটকে দেওয়া হবে, এবং ওই 1,500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই আমাদের ঠকানো হবে। এখান থেকে নিষ্কৃতি পেতে চাইছেন কে চান বলুন তো? যে নিজের বাড়ির লোকেরা পরিযায়ী শ্রমিক হোক বা ছেলেমেয়েগুলো বিজেপি শাসিত রাজ্যে চাকরি করতে চলে যাক। পশ্চিমবঙ্গের চাকরি নেই, চাকরি থাকলেও সরকারি সেটা দুর্নীতি করে চুরি করা হয়। মন্ত্রী জেলে গেল, চুরি করেছে গেল, কিন্তু ছেলে মেয়েগুলো তো ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। ভবিষ্যতের দিকে তাকে তারা দেখতে পেয়েছেন, স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, স্কুলের সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, 8,000 স্কুল বন্ধ। এখান থেকে নিষ্কৃতি পেতে চেয়ে তারা সবাই ঠিক করেছেন, এমনকি তৃণমূলের লোকজন যারা তৃণমূলের ভোটার, তারাও ঠিক করেছেন যে আমার আত্মীয় স্বজনরা বেঁচে থাকতে পারবে না যদি আমার দল তৃণমূল ক্ষমতায় থাকে। বিজেপিকে তাই ভোটটা দেবো। দেখুন, মানুষ তিনি হিন্দু মুসলমান হোক, তিনি যে পেশারই মানুষ হোক না কেন, তারা প্রত্যেকেই দেখেছেন যে লুটপাটহীন ভোটে ভারতবর্ষের 28টা রাজ্যের মধ্যে 20টা রাজ্যে বিজেপি সরকারকে নিয়ে এসছে। সেই রাজ্যের হিন্দু মুসলমান শ্রমিক কৃষক সবাই, তারা সিপিএম কংগ্রেস সবকটা সরকারকে পরীক্ষা করেছেন, প্রত্যাখ্যান করেছেন। বাংলা যেখানে ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছিল। তারপর তৃণমূলকে নিয়ে আসার পর অন্ধকার এত গাঢ় হতে পারে, এবং অন্ধকার যারা করছে তারা কতটা অহংকারী হতে পারে, ক্রিমিনাল আর পুলিশকে দিয়ে মানুষের অধিকার কিভাবে লুট করে কলার তুলে ঘুরতে পারে, এটা না মানুষের সাংঘাতিক খারাপ লেগেছে। এবং তৃণমূল সেটা বুঝতে পেরেছে, আমি কি বলে ভোট চাইব? আমরা সরকারি চাকরি চুরি করি তাই আমাদের ভোট দাও? আমরা চাল ডাল রেশন চুরি করি তাই আমাদের ভোট দাও? আমরা কয়লা বালি আবার চুরি করব তাই আমাদের ভোট দাও? আমরা মানুষের মান ইজ্জত, মায়েদের সম্মান লুট করি তাই তৃণমূলকে আবার ভোট দাও? যাতে আরও অভয়া তিলোত্তমা ঘটতে পারে, হাঁসখালি ঘটতে পারে তাই তৃণমূলকে ভোট দাও? নাকি যাতে আরও পরিযায়ী শ্রমিক ঝাঁকে ঝাঁকে লাখে লাখে আরও পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে পারে তাই তৃণমূলকে ভোট দাও? তৃণমূল কি বলে ভোট চাইবে? তারা বলবেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? জেনে রাখুন, আমরা আছি বলে ভালো আছি। এই হতশ্রী হয়ে যাওয়া রাজ্যের যে অবস্থা, এটাকে ভালো থাকা বলতে পারে যে মানুষ, তার মতো মিথ্যেবাদী পৃথিবীতে দুটো নেই। এবার মমতা, এবং তিনি বলেছেন যদি ভালো থাকতে চান তো তাহলে আমাদের ভোট দিন, আর না হলে একটা কমিউনিটি 1 সেকেন্ড লাগবে না 12টা বাজিয়ে দেবে রাজ্যের। মুসলমানদের দিয়ে তিনি যে দাঙ্গা করান, হরগোবিন্দ দাস, চন্দন দাস, মালদা, মোথাবাড়ি দেখবার পর সবাই বুঝে গেছেন শান্তিপ্রিয় মুসলমানদের তিনি পছন্দ করেন না। যারা শিক্ষিত হতে চাওয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হতে যাওয়া,
সৎ পথে বেঁচে থাকা যে মুসলমান সমাজ, তাদেরকে তিনি যে পছন্দ করেন না, এটা মুসলমানরাও বুঝে গেছেন। তো তাই তারাও নিষ্কৃতি পেতে চাইছে। আপনি ভাবুন, একজন বললেন যে এটা বিশেষ সম্প্রদায়কে দিয়ে ঘেরাও করিয়ে দেব, ঘেরাও করে ফেলবে। তো তার মানে তিনি প্রমাণ দিলেন যে এই দাঙ্গার যাবতীয় অশান্তির যাবতীয় যা মুসলমান সমাজের কিছু উত্তেজিত ছেলেপুলেকে দিয়ে তৃণমূল ঘটায়, কারণ তারা তো চায় যে আমরা শেখ শাহজাহান তৈরি করব, তৃণমূল চায় আমি জাহাঙ্গীর তৈরি করব, আমি শওকত মোল্লা তৈরি করব। তিনি তো ডাক্তার ইঞ্জিনিয়ার মুসলমানরা হোক তারা চান না। তাই তিনি বলছেন তাদের দিয়ে দাঙ্গা করিয়ে দেব, তাই তোমরা তৃণমূলকে ভোট দাও। আর কোনো ভালো কথা বলতে পারছেন না। 70% হিন্দুরা কি পরিষ্কার হাত গুটিয়ে বসে আছে? আর তিনি মুসলমানদের ছোট করলেন না এই কথাটা বলে? মুসলমানরা দাঙ্গাবাজ নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী এটা মুসলমান সমাজকে ভাবতে হবে। মুসলমান সমাজকে তিনি বলেছিলেন যে গরু দুধ দেয় তা লাথি খাওয়া ভালো, মানে মুসলমান সমাজ গরু নাকি, এটা মুসলমান সমাজকে ভাবতে হবে, এবং তারা ভেবেছেন। তাই তারা হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষের মতো মমতা বন্দ্যোপাধ্যায় পরিয়ে দেওয়া যে মাথায় টুপি, সেই টুপিটা তারা খুলে ফেলেছেন। তারা প্রতিবাদী হয়ে উঠছেন, তারা নিজেদের মতো কেউ দল তৈরি করছেন, কেউ অন্য জায়গায় চলে যাচ্ছেন, কেউ ভারতীয় জনতা পার্টির মিছিলেও হাঁটছেন। কারণ তারা জানেন যে তারা যদি প্রতিবাদ না করেন তো তাহলে মুসলমান সমাজের যারা একটু উগ্রবাদী তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগাবেন, আগুন লাগাবেন, আর তাতে ছাই হয়ে পুড়ে যাবে আমাদের হিন্দু মুসলিম বাচ্চাগুলোর ভবিষ্যৎ। দাদা, আমরা দেখতে পাচ্ছি তৃণমূলেরও প্রার্থী তালিকা কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে তিনি প্রকাশ করবেন, যেমনটা সূত্র মারফত জানা গেছে। বলছি, তৃণমূলের একটা কালচার রয়েছে, সেলিব্রিটি কালচার। বলছি, আপনিও একজন সেলিব্রিটি, আর তৃণমূলেরই যদি কোনো প্রার্থী শিবপুরেই ধরুন আপনার অপোজিটে দাঁড়িয়েছে, কি বলবে? দেখুন, যায় আসে না। প্রথম কথা হচ্ছে যে কোনো জীবিকার মানুষ তিনি রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন এবং প্রার্থী হতে পারেন, কিন্তু মুশকিলের জায়গাটা হয়ে গেল একমাত্র তৃণমূল দল বেছে বেছে সেই সমস্ত পরিচিত মুখেদেরই প্রার্থী করে যারা সমাজ সম্পর্কে কম জানে, যারা নিজের জীবিকার যে সমস্যা বা নিজের জীবিকার যে দায়িত্ব সেটাকে ছাড়া অন্যান্য গরিব মানুষের দুঃখের সঙ্গে রেগুলার পরিচিত হতে চান না। দেখুন, আমি ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, ভগবানের আশীর্বাদে মানুষের ভালোবাসায় আমার নাম হয়ে গেছে। মাঠে নেমে রাজনীতি করা আমার ছোটবেলার অভ্যেস। তৃণমূল দলে যে সেলিব্রিটির কথা বলছিলেন যে আমি একজন সেলিব্রিটি, আপনার বন্ধুরাও তেমন, একটু দেখিয়ে দেবেন যে কোন পরিচিত মানুষ বা সেলিব্রিটি বা স্টার যাদের তৃণমূল প্রার্থী করেন তারা গরিব মানুষের জীবনের সম্পর্কে খোঁজ নেবেন বা রাস্তায় নামেন সানগ্লাস ছাড়া? একটু দেখিয়ে দেবেন। মানুষ এইবারের ভোট সেলিব্রিটিকে দেখে দেবে না, মানুষ এইবারের ভোট সেই প্রার্থীকে দেখে দেবে, তিনি যে দলেরই হন না কেন। এ কি আমার জন্য রাস্তায় নামে, নাকি ওকে দাঁড় করিয়ে তৃণমূল ভোটটা জিতে নিয়ে আবার পাড়ার ক্রিমিনাল যাদের দাঁড় করালে আমরা ভোট দিতাম না তাদের হাতেই আবার ওই বিধানসভা লুট করবার বন্দোবস্ত দিয়ে দেবে। তাই তৃণমূলের যে সেলিব্রিটি ক্যান্ডিডেট কারা হবেন জানি না, আমি জানি না তাদের আলোর দিক ছেড়ে দিয়ে বা নিরপেক্ষ জায়গা ছেড়ে দিয়ে অন্ধকারের প্রতি কিসের টান। যদি অন্ধকারের প্রতি যদি কারুর টান না থাকে, যারা এই রাজ্যের সব মানুষকে লুট করেছে এবং শেষ করেছে, তাদের দলের প্রার্থী হয়ে সে মানুষের উপকার করবার কথা ভাবে কি করে আমি জানি না, বাকিটা তাদের ইচ্ছা। বরং মানুষকে বলবো যে অন্য যে কোনো রাজনৈতিক দলে ভোট দিয়ে, মানে তৃণমূল ছাড়া, আপনার ভোট নষ্ট হবে। সেই ভোটে আপনার প্রার্থী জিতবে না। জিতবার সংকল্পে পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকেই দেখতে চাইছে। তাই আপনার মূল্যবান ভোটটি এই চোরকে তাড়াতে ভারতীয় জনতা পার্টিকেই দেবেন, তাহলে ভোটটা নষ্ট হবে না, চোরেরা বিদায় নেবে। নিশ্চয়ই বিশ্বাস করতে পারি যে আপনারা চুরির পক্ষে নয়, চোরের পক্ষে নয়। তো তাই চোর তাড়াতে যারা পারে তাদের ভোট দিন। তাই এক হতে হবে। আমি শেষ লাইনে ওই তাই জোট বাঁধো ভাই, একসাথে লড়তে হবে, দৌড়তে হবে দিন রাতে, চোর তাড়াতে লড়াই হবে, বাঁচবো আবার ডাল ভাতে, লড়তে হবে দিন রাতে, লড়াই হবে একসাথে।